আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইলহাম ইমাম, আবাসিক চিকিৎসক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের আজকের বিষয় নবজাতক ও শিশুর পরিপূর্ণ খাবার। আমাদের আজকে আলোচনায় অতিথি হয়ে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুসা মিয়া, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। মাতৃদুগ্ধের উপরে কেন এত বেশি জোর দেওয়া হচ্ছে? মাতৃদুগ্ধের ব্যাপারে জোর দেওয়ার কারণ হচ্ছে, আসলে এ পর্যন্ত পৃথিবীতে এখনও পর্যন্ত মাতৃদুগ্ধের বিকল্প সমকক্ষ বা শ্রেষ্ঠ কোনো কিছুই কোনো আবিষ্কার হয়নি, এবং এটা আসলে কখনোই সেটা সম্ভব নয়। একটা শিশুর জন্মের পর তার প্রধান খাদ্য এবং তার একমাত্র অবলম্বন হলো তার মায়ের দুধ, এবং এটা এমন একটি খাদ্য যেটা শিশুর সমন্বিত সকল ধরনের পুষ্টি ব্যবস্থাকে নিশ্চিত করে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, এবং এটা আবার অন্যদিকে কস্ট ইফেক্টিভ। এটার জন্য একটা সাধারণ মা থেকে শুরু করে উচ্চবিত্তের মায়ের কোনো ধরনের তার কোনো খরচ করতে হয় না, এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এবং যে কোনো ইনফেকশন প্রিভেনশনও এটা পর্যাপ্ত সহযোগিতা করে। স্যার, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেক বাবা মা নিজেই গরুর দুধের প্রতি বেশি আগ্রহী হয়ে থাকেন। স্যার, গরুর দুধ যদি আমরা একটি নবজাতককে পান করতে দিই, সেক্ষেত্রে নবজাতক কী ধরনের সমস্যা ফেস করতে পারে? আমরা যদি মনে করি যে গরুর দুধ শিশুর খাদ্যের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করব, এটা একসময় আমাদের দেশে এই প্রচলনটা ছিল। এখন আস্তে আস্তে সচেতনতার কারণে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে যে একটা নবজাতক শিশুর জন্য গরুর দুধ উত্তম বিকল্প হতে পারে না। কারণ গরুর দুধে যে প্রোটিন বা অন্যান্য খাদ্য উপাদান, এটা আসলে একটা গরুর বাছুরের জন্য যেভাবে তৈরি করা, সেটা একটা নবজাতক শিশু সঠিকভাবে সেটা গ্রহণ করতে এবং পরিপাক করতে পারে না। কারণ গরুর দুধে আমরা জানি যে উচ্চমাত্রার প্রোটিন থাকে। এই প্রোটিনটা স্বাভাবিকভাবে একটা শিশু পরিপূর্ণ পরিপাক করতে পারে না বলে শিশুর বদহজম এবং অ্যালার্জিজনিত অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। এর বাইরে মাতৃদুধে এমন কিছু জিনিস আছে, বিশেষ কিছু প্রোটিন, বিশেষ কিছু ফ্যাট, যেটা শিশুর ব্রেইন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে বিশেষ সহযোগিতা করে। সেই জিনিসটা গরুর দুধে পাওয়া যায় না। তো যার কারণে আমরা যদি চিন্তা করি যে একটা শিশুকে আমরা কী খাওয়াবো, অবশ্যই মায়ের দুধই সেটা একমাত্র এবং সবচেয়ে বড় এবং ভালো অবলম্বন। কোনো কারণে একটু শিশু যদি মায়ের দুধ কোনো কারণে না পায়, বিশেষ করে মায়ের মৃত্যু বা মায়ের এমন কোনো অসুখ যার জন্য তাকে মায়ের দুধ খাওয়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা গরুর দুধের কথা বিকল্প হিসেবে বিবেচনা করতে পারি। তবে সেটাকে আমাদেরকে বিশেষভাবে শিশুর জন্য তৈরি করে দিতে হবে। এটাকে বলা হয় থাকে হিউম্যানাইজেশন অফ ব্রেস্ট কাউজ মিল্ক। সেটাকে আমরা যদি তাকে সমপরিমাণ পানি দিয়ে আমরা ডাইলুট করে নিই, তাহলে তার প্রোটিনটা ঘনত্বটা কমে যাবে, কিন্তু এতে করে আবার তার কার্বোহাইড্রেট বা সুগারের লেভেলটা কমে যেতে পারে। তখন তাকে নির্দিষ্ট পরিমাণ সুগার সেখানে অ্যাড করে নিতে হবে। তাহলে এটা শিশুর কিছুটা বিকল্প হিসাবে হতে পারে, তবে সেটা যা কোনো উপায় থাকবে না। এটা হলো আমাদের একটা বিকল্প অপশান, বাট এটা কখনোই আমাদের প্রধান অপশান হতে পারে না। স্যার, গরুর দুধ ছাড়াও দেখা যাচ্ছে এখন ফর্মুলা মিল্ক, এটার প্রতি অনেকেই ঝুঁকে যাচ্ছেন। ফর্মুলা মিল্কের সাথে মায়ের দুধের আসলে পার্থক্যটা কি? ফর্মুলা মিল্ক এখন বাজারে সহজলভ্য হওয়াতে বাণিজ্যিক বিপণনের কারণে অনেক মানুষ সহজে ঝুঁকে যায়। এটার ক্ষেত্রে আমরা বলবো যে প্রথমত মায়ের দুধ যেখানে খাওয়ানোর কথা সেখানে ফর্মুলা খাওয়ানোর কোনো সুযোগ নেই। প্রথম 6 মাস আমরা বলি যে আমরা একটা শিশু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেখানে সে এক ফোঁটা পানীয় যেন পান না করে। এটা যদি আমরা এনশিওর করতে পারি, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার ডায়রিয়া, নিউমোনিয়া সহ অন্যান্য সংক্রামক রোগগুলোর ঝুঁকি অনেক কমে যাবে। এই যে এখন হাম হচ্ছে, হামেরও কিন্তু বিরুদ্ধে মায়ের দুধ একটা রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুর শরীরে তৈরি করে দেয়। এখন এই ক্ষেত্রে বাজারে যেসব ফর্মুলা মিল্ক পাওয়া যায়, সেটা বাণিজ্যিক প্রোডাক্ট। কেউ যদি মনে করেন যে আমি গরুর দুধের চেয়ে বিকল্প কিছু, মায়ের দুধ কোনো কারণে আমাদের নাই, আমরা গরুর দুধের চেয়ে বিকল্প কিছু অনুসন্ধান করতে চাই, সেটা একটা বিকল্প হতে পারে। সেটা গরুর দুধের চেয়ে একটু উত্তম এই কারণে যে সেখানে কিছু আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিছু কিছু জিনিস এমনভাবে অ্যাড করা হয়েছে যেটা মায়ের দুধের একটা কাছাকাছি পরিমাণ পুষ্টিমান দিতে পারে। এখন সেটা সামর্থ্যবান মানুষ যারা বহন করতে পারবেন, তাদের যদি কোনো উপায় না থাকে, তারা সেটা বিকল্প হিসাবে নিতে পারেন। অন্যথায় এটা সাধারণ মানুষ এটার প্রচারের প্রলুব্ধ হয়ে যদি এটাতে ঝুঁকেন, এই ফর্মুলাও খাওয়ানোর মাধ্যমেও বিভিন্ন ধরনের ইনফেকশান এবং পেটের অসুখ অনেক কিছু হওয়ার ঝুঁকি বেড়ে যায়। স্যার, আপনি মাতৃদুগ্ধের কথা বলছেন, এখানে কি শিশুদের একটি বয়সকালের কোনো বার আছে যে কতদিন পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ বা এরকম? 6 মাসের পরে একটা শিশুর, বাড়ন্ত শিশুর যে তার পুষ্টি, সেখানে তার আরও বাড়তি পুষ্টি দরকার, তখন তাকে স্বাভাবিক পারিবারিক খাবারগুলো আমরা শুরু করব।
এটাকে আমরা বলি যে তার উইনিং ফুড শুরু করা বা সাপ্লিমেন্টাল ফুড অ্যাড করা। তখন একটা শিশুকে আমরা নর্মাল যে আমাদের পারিবারিক খাবারগুলো আছে সেটাকে আমরা যেমন একটু ভাত, আলু, ডালের পানি, ডিমের কুসুম বা অন্যান্য পারিবারিক যেসব খাবার আমরা খেয়ে থাকি এগুলো আমরা আস্তে আস্তে তাকে অভ্যস্ত করার চেষ্টা করব। ফলের মধ্যে যেমন একটা ছোট শিশুর জন্য পাকা কলা বেশ উপযোগী, স্ম্যাশ করে যদি আমরা কলাটা দিই, বা অন্যান্য ফল যেগুলো আমাদের দেশীয় ফলগুলো পুষ্টি মানে অনেক ভরপুর, সেগুলোতে বিভিন্ন কেমিক্যালের আশঙ্কা কম থাকে, সেগুলো আমরা দিয়ে শুরু করতে পারি। আর কেউ যদি গরুর দুধ দিতে চান, বলা হয়ে থাকে যে 1 বছর পূর্ণ হয়ে গেলে শিশু গরুর দুধের প্রোটিনটা হজম করতে সক্ষম হয় মোটামুটি, তখন আমরা চাইলে তার অন্যান্য খাবারের সাথে তাকে গরুর দুধ ইচ্ছাগুলো অ্যাড করতে পারি। আর এইভাবে আমরা 2 বছর পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়াবো। 2 বছর পর একটা শিশু স্বাভাবিক খাবারে অভ্যস্ত হবে, তাকে আস্তে আস্তে মায়ের দুধ ছাড়িয়ে দিতে হবে। তখন আবার যদি বেশি দিন সে বুকুর দুধ খায়, সে কিন্তু সলিড ফুডের প্রতি তার যে আকর্ষণ সেটা তৈরি হবে না, শিশু আবার অপুষ্টিতে ভুগতে পারে। তার মানে স্যার এখানে টাইমিংটা এটা খুবই জরুরি। সময়টা খুবই এখন স্যার গুরুত্বপূর্ণ। কোনো মা যদি 6 মাস বয়স অতিক্রম করার পরও আপনি যে উইনিং ফুডগুলোর কথা বললেন সেগুলো যদি শুরু না করেন, 7 মাস, 8 মাস, 9 মাস উনি বুকের দুধই খাইয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কি ধরনের ক্ষতির সম্ভাবনা? আমরা বলে থাকি যে উইনিং এর একটা নির্দিষ্ট পিরিয়ড হলো 6 মাস পূর্ণ হওয়ার পর বা 180 দিন পূর্ণ হওয়ার পর। জি। যদি কেউ তার আগে যদি উইনিং ফুড শুরু করে সেটাকে আমরা বলি আর্লি উইনিং। আর্লি উইনিংও ঝুঁকিপূর্ণ এই কারণে যে আর্লি উইনিংয়ের কারণে শিশুর পরিপাকতন্ত্রটা সলিড ফুডের জন্য তখনও তৈরি হয় না। এই অবস্থায় শিশুকে যদি বিভিন্ন সলিড ফুডগুলো অনেকে অতি উৎসাহে শুরু করেন, যেন আমাদের দেশে চালের গুঁড়া, সুজি, সাগু বা অন্যান্য খাবার, দেখা যায় যে শিশুর পরিপাকতন্ত্র, শিশুর লিভার এই খাদ্যগুলো সঠিকভাবে নিতে পারে না। শিশু দেখা যায় ডায়রিয়া আক্রান্ত হতে পারে, তার লিভারের উপর বাড়তি চাপ পড়তে পারে, শিশু বিভিন্নভাবে অসুস্থ হয়ে যেতে পারে। আবার একইভাবে আমরা যদি দেখি যে তার বয়স 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে, এখন যদি তাকে আমরা যে সাপ্লিমেন্টাল ফুড বা উইনিং ফুড শুরু না করি, এটাকে বলা লেট উইনিং। লেট উইনিং করলে কি হবে, আমরা জানি যে মায়ের দুধে যে পরিমাণ আয়রন বা অন্যান্য ভিটামিনস আছে এটা কিন্তু 6 মাসের পর একটা শিশুর জন্য পর্যাপ্ত নয়। এই অবস্থায় আমরা যদি বিভিন্ন পুষ্টিকর খাবার, তাজা ফলমূল, শাকসবজি, বিভিন্ন আমিষ বা অন্যান্য চর্বি জাতীয় খাবারগুলো শিশুর খাদ্যে আমরা যোগ করতে থাকি, একটা বাড়ন্ত শিশুর পুষ্টির জন্য সেটা খুবই জরুরি। তাহলে আমরা যদি লেট ইউনিং করি, দেরিতে যদি খাবার শুরু করি, তাহলে শিশুরা রক্তশূন্যতা ভুগতে পারে, শিশু অপুষ্টিতে আক্রান্ত হতে পারে। সেই কারণে আমাদের এই টাইম ইন্টারভেলগুলো খুবই টাইমিংটা জরুরি খুবই মেনে ইম্পর্টেন্ট। চলা। তবে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা হয়তো উইনিংটা কিছুটা আর্লি, ধরেন 5 মাস বয়সের পরে শুরু করতে পারি। কোনো মা হয়তো চাকরিতে জয়েন করবে, সেই ক্ষেত্রে যদি 1 মাস এগিয়ে দেওয়া হয় তাহলে কি খুব একটা বেশি ক্ষতি হবে? এটা খুব বেশি ক্ষতি হয়তো হবে না, কারণ একসময় আমরা জানতাম যে 4 মাস পরেই কিন্তু সলিড ফুড অ্যাড করা যেত। পরবর্তীতে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে পরবর্তীতে আসলো যে সিদ্ধান্তটা, এটা 5 মাস। 5 মাসের পরে গিয়ে আস্তে আস্তে সায়েন্টিস্টরা দেখলেন যে না, এটা 6 মাসটা হলো বেস্ট টাইম। তবে কেউ যদি মনে করেন যে কর্মজীবী মা, তার কর্মে ফেরার জন্য তার বাচ্চাকে বিকল্প খাদ্য অভ্যস্ত করানো দরকার, তিনি চাইলে কিছু আগে শুরু করতে পারেন, তবে সেটা জেনে শুনে সাবধানে চিকিৎসকের পরামর্শ নিয়ে। স্যার এই পর্যায়ে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি আসলে প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি এই ধরনের সচেতনতামূলক একটি প্রোগ্রাম করার জন্য। আমি আমাদের ডক্টর সাহেবকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি শিওর, কথা বলুন। জি বলুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা তো সবাই জানি যে 6 মাস বয়স পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে বলা হয় আর কি বাচ্চাদেরকে। তো এই সময়টায় 6 মাস বয়সের ভিতরে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে তো ব্রেস্ট ফিডিং ছাড়া অন্য মানে যে কোনো মেডিসিন এবং এছাড়া ওরসালাইন বা পানি কোন মানে কি দেওয়া যাবে বাচ্চাদেরকে? শুধুমাত্র আমি এটা একটু জানতে চাচ্ছিলাম যে কি কি দেওয়া যাবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই সময় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে শিশুর খাদ্য হিসাবে আমরা মায়ের দুধ ছাড়া আর অন্য কোনো কিছু দিব না, সেটা এমনকি পানিও নয়। এখন আমরা যদি ওষুধের কথা চিন্তা করি, একটা শিশু অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসার জন্য যে মেডিসিন লাগবে সেটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংকে ব্যাঘাত করবে না। আবার একইভাবে ওরসালাইন কিন্তু শিশুর যদি ডায়রিয়া হয়, আমরা তার পানি শূন্যতা প্রতিরোধের জন্য আমরা তাকে ওরসালাইন দিব, এবং ওরসালাইন দিলেও এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের যে নীতিমালা এটা ভঙ্গ হবে না। আমরা স্যালাইন দিতে পারবো, ওষুধ দিতে পারবো। স্যালাইনটা এখানে ওষুধের একটা পার্ট হিসেবে গণ্য হবে। দর্শক, আশা করি আপনার প্রশ্নটির উত্তর আপনি পেয়ে গেছেন। ওরসালাইন এটি আসলে একটি ওষুধ, এটি কোনো পানি নয়। এবং আমরা যেখানে সবসময় বলে থাকি প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ, সেখানে আসলে পানির যে প্রয়োজনীয়তাটা মানুষের জীবনে থাকে, আল্লাহ তাআলা মাতৃদুগ্ধের মধ্যে সেই পানির পরিমাণও এমনভাবে করে দিয়েছেন
যে প্রথম 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধেই সে পানির চাহিদা এবং সমস্ত খনিজ পদার্থের চাহিদা এবং তার পুষ্টির যত রকমের উপাদান প্রয়োজন সবই মাতৃদুগ্ধে বিদ্যমান। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম যে 6 মাস থেকে 5 মাসেও যদি প্রয়োজন মনে হয় তাহলে উইনিং ফুডটা স্টার্ট করা সেটা যাবে। পরিকল্পিতভাবে শুরু করা যেতে পারে, ধীরে ধীরে আমরা যাতে অভ্যস্ততা তৈরি করতে পারি। জি জি স্যার, উইনিং ফুড অনেকবার আমরা বলছি, তো আজকাল দেখা যায় যে উইনিং ফুডে অনেক মানে আগের থেকে প্রিপেয়ার্ড কিছু খাবার দাবার মারা খুব উৎসাহিত হন। আপনি যেগুলো বললেন যে ঘরে তৈরি খাবার, আর এখন কিছু প্রসেসড ফুড মানে অমুকের গুঁড়া তমুকের গুঁড়া এগুলো খাওয়ানো হচ্ছে, এ ব্যাপারে স্যার যদি কিছু বলতেন। আমরা একটা জিনিস মনে করবো যে কোনো প্রসেস ফুডই আসলে নিরাপদ নয়, কারণ একটা শিশুকে আমরা ভবিষ্যতে সে স্বাভাবিক যে খাবার খেয়ে পরিবারে বড় হবে সেই খাবার অভ্যস্ত করাটার নামই হলো আসলে উইনিং ফুড শুরু করা। এখন দেখা যাচ্ছে অনলাইন ভিত্তিক অনেকগুলা বিভিন্ন সংস্থা অনেক ধরনের ফুড তৈরি করেন। মারা আমাদের কাছে এসে বলেন যে আমি হোমমেড সিরিয়াল খাওয়াচ্ছি বা হোমমেড সেরিলাক খাওয়াচ্ছি। জি জি আমি বলি যে দেখেন, সেরিলাক একটা ব্র্যান্ডের নাম, সেটা একটা নির্দিষ্ট কোম্পানি তৈরি করে, তার নিজস্ব একটা রেসিপি আছে, ওই রেসিপি আপনি কিন্তু জানেন না। তা আপনি সেটা আপনার মতো আপনার পারিবারিক খাবার তৈরি করেন, এটা এমন নয় যে আপনাকে ওইটাই বানাতে হবে। আর অনলাইন ভিত্তিক যেসব খাবারগুলো পাওয়া যায় সেটার আসলে বিপণন এবং পদ্ধতি কিভাবে তৈরি হচ্ছে এটা আসলে আমরা পুরোপুরি জানি না, এবং তারাও আসলে এটা ওপেনলি খুব বেশি বলেন না, এবং সেটার দামও অনেক বেশি। আমার মনে হয় ওই দিকে আমরা না ঝুঁকে আমরা যদি স্বাভাবিক খাবার অভ্যস্ত হই, এটা অনেক বেশি নিরাপদ এবং আমাদের সাশ্রয়ী, শিশুর স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি থাকে না। স্যার, আপনি একটি বললেন যে খিচুড়ির কথা, প্রায় সময়ই অভিভাবকরা জিজ্ঞেস করেন যে খিচুড়িটা কিভাবে বানাতে হবে, এটা যদি একটু বলতেন। খিচুড়ি বানানোটা একটি সহজ জিনিস। আমরা জানি যে আমাদের খাদ্যের মূল উপাদান তিনটি, একটা হলো কার্বোহাইড্রেট বা শর্করা, আর এটা হলো প্রোটিন বা আমিষ, আর এটা হলো ফ্যাট বা স্নেহ জাতীয়। এর সাথে ভিটামিনস, মিনারেলস এবং সল্ট এটা স্বাভাবিক নিয়মে অ্যাড হবে। এই তিনটা খাদ্য উপাদান যদি আমাদের শিশুর পুষ্টির জন্য আমরা এনশিওর করতে পারি, তাহলে আমাদের শিশুর আর পুষ্টির কোনো ব্যাঘাত হয় না। এখন আমরা আসি, আমরা যে খিচুড়ি বলি, খিচুড়িতে কি থাকে? খিচুড়ির মধ্যে আমরা চাল দিচ্ছি, চালটা হলো শর্করা বা কার্বোহাইড্রেটের প্রধান উৎস। তাহলে আমাদের একটা সাইড হয়ে গেল। দ্বিতীয় আমাদের প্রোটিন, ডাল কিন্তু একটি অত্যন্ত উত্তম এবং উৎকৃষ্ট মানের প্রোটিন, উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে এটা সবচেয়ে ভালো। তাহলে আমরা ডালটা যখন একটু হলে আমাদের প্রোটিন হয়ে গেল। আর এই খিচুড়ি রান্নার জন্য আমরা যদি সয়াবিন তেল বা অন্য কোনো তেল বা ইভেন আমরা বাটার অয়েল বা ডালডা ঘি যেটা আমাদের সামর্থ্য অনুযায়ী দিতে পারি, এটা যদি দিই আমাদের চর্বিটাও হয়ে গেল। তার সাথে আমরা একটু হালকা একটু সামান্য স্বাদের জন্য যেটুকু দরকার লবণ দিব, তাহলে আমাদের সল্ট হয়ে গেল। পানি তো রান্নার মধ্যে আছেই, তাহলে পানীয় হয়ে গেল। আর ভিটামিন মিনারেলস কিন্তু ডালেও কিছু থাকে, অন্যান্য মাধ্যমেও আসে, সেটা আমরা এইভাবে আমরা কিন্তু পেয়ে যাই। আর তার সাথে যদি আমরা যদি খিচুড়ি খাওয়ার পাশে সেই শিশুকে যদি একটু ফল খাওয়াতে অভ্যস্ত করি, তাহলে ভিটামিনের চাহিদা হয়ে যায়। তাহলে আমরা কেন খিচুড়ির উপর জোর দিচ্ছি? খিচুড়িটা এমন একটা খাদ্য যেটা শিশুর সব ধরনের পুষ্টি নিশ্চিত করছে, প্লাস বানানো খুব সহজ। দেশের একেবারে একদম প্রান্তিক লেভেলের সাধারণ একটা পরিবার থেকে শুরু করে উচ্চবিত্ত সবার কাছে খিচুড়ি পরিচিত, খিচুড়িটা তৈরি করা সহজ। এখন আমরা যদি খিচুড়ি ছাড়া অন্য মাধ্যমে যাই, তাহলে কারো হয়তো সামর্থ্য আছে এই মাছ কেনার, ওই মুরগি কেনার, ওই মাংস কেনার, তাহলে একটা মানুষ বিভ্রান্তিতে পড়বে, কোন মাংসটা দিব, কোন মাছটা দিব। এটাকেও যেটা সামর্থ্য উনি অবশ্যই দিতে পারেন, বাট এইটা যদি হয় চাল, ডাল, তেল আমাদের জন্য যথেষ্ট। এর বাইরে আর দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। স্যার, আপনি যেহেতু বললেনই খিচুড়ি তৈরির একটা প্রণালী আমাদেরকে অলরেডি শিখিয়ে দিলেন, তো একটা জিনিস মিসনোমার হিসাবে অথবা অনলাইনে খুব বেশি পরিচিত যে লবণ চিনি, লবণ নাকি দেওয়া যাবে না, চিনি নাকি দেওয়া যাবে না শিশুর খাদ্যে, এই বিষয়ে স্যার আসলে টেক্সট বুক ভিত্তিক আপনাদের মতাদর্শটা কি? এটা আসলে এখন অনলাইন বা সোশ্যাল মিডিয়ার কারণে মানুষের মধ্যে এই জিনিসটা অনেক বেশি একটা চিন্তার বিষয়, যে অনেকে আসে বলেন যে আমরা বাচ্চার খাবারে কোনো লবণ দিই না, কোনো চিনি দিই না। এটা আসলে ব্যাপারটা এরকম নয়। এটা আসলে এই কনসেপ্টটা নিয়ে সারা পৃথিবীতে এখন কিছুটা ডিবেট আছে যে আসলে শিশুর খাদ্যে লবণ আমরা দিব কিনা, চিনি দিব কিনা। গবেষকদের একদল বলছেন যে অবশ্যই স্বাভাবিকভাবে আমরা চিনি এবং লবণ অবশ্যই দিব, কেউ বলছেন যে না দিলে ভালো হবে। এটার মাঝামাঝি আসলে কথা হলো আমরা স্বাভাবিক যেটা খাবারের সাথে দেওয়ার কথা, স্বাভাবিক পরিমাণ লবণ, যেটা আমাদের শরীরের প্রয়োজনের জন্য, এবং শিশুর আসলে খাদ্যের একটা স্বাদও দরকার। আপনি দেখবেন লবণ ছাড়া আমরা কোনো খাবার যদি তৈরি করি, এটার কিন্তু ভালো স্বাদ হবে না। একটা শিশুকে এমনিতে খাওয়ানো অত্যন্ত কষ্টকর। আপনি যদি তাকে একটু লবণটাও যদি না দেন, স্বাদটা যদি না আসে, তাহলে শিশু কিন্তু ওই স্বাদটা দিয়ে বঞ্চিত হলে সে এক পর্যায়ে খাবার ইউজ করা শুরু করবে। আর আমরা চিনি অ্যাড করবো কিনা, চিনি যেই খাদ্যে দেওয়া প্রয়োজন, আমার খিচুড়ি তৈরিতে তো চিনির দরকার নেই,
তাহলে আমরা যদি ঘরে কোনো খাবার, একটা পায়েস বা অন্য কোনো নাস্তা যদি আমরা তৈরি করি যেটা স্বাভাবিক চিনি দেওয়া প্রয়োজন, এটা দিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা বাজারে অনেক ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় যেটাতে অনেক বেশি সুগার থাকে, অনেক কার্বোহাইড্রেট থাকে, আমরা সেটা অ্যাভয়েড করব। বাজারে এখন অনেক রেডিমেড শিশু খাদ্য আছে যেগুলোতে অনেক বেশি চিপস বা অন্যান্য খাদ্যে অনেক বেশি লবণ থাকে, টেস্টিং সল্ট থাকে, সেগুলো পরিহার করব। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, আমরা বাড়তি চিনি, বাড়তি লবণ আমরা পরিহার করবো, বাট স্বাভাবিক চিনি বা লবণ খেতে কোনো বাধা নেই, সেটা শিশুর খাদ্যের স্বাদ এবং পুষ্টি দুইটাই বাড়াবে। স্যার, উইনিং ফুড নিয়ে যেহেতু আলোচনা করছি, উইনিং ফুড খাওয়ানোর সময় প্রায় সময় অভিভাবক জানতে চান যে কতবার খাওয়াবেন দিনে এবং পোর্শনটা কতটুকু নেবেন, কিভাবে বুঝবেন যে আমার শিশুটি খেতে পেরেছে কিনা নাকি আমার শিশু খাচ্ছেই না, এই ব্যাপারগুলো যদি একটু বলতেন। এক্ষেত্রে যেটা করণীয়, আসলে প্রথমেই একটা শিশু চাইলেই কিন্তু সব খাবার শুরু করলেই খাবে না। আমরা বলি যে প্রথম আপনি অভ্যস্ত করেন শিশুকে, প্রথমে একটা বা দুইটা ভাতকে আপনি নরম করে মুখে দেন, একটু ডালের পানি দেন, একটু ডিমের কুসুমকে একটু ডালের পানির সাথে চটকিয়ে সেটা আপনি দিতে পারেন। আমরা খাবারের সাথে যে আলু দিচ্ছি, সে আলুটাকে যদি ঝাল মনে হয় একটু ডালের পানি দিয়ে ধুয়ে সে আলুটাকে একটু চটকিয়ে আমরা শিশুর মুখে দিতে পারি। শিশুরা প্রথমে খাবার দিলে অনেক সময় খেতে চায় না, দেখা যায় একটু থু করে ফেলে দিবে বা বমি করবে, আবার অনেকে সুন্দর মতো খাবে। আস্তে আস্তে তার জিহ্বাটা যদি আমরা স্বাদে অভ্যস্ত করি, সাধারণত 15-20 দিন, 1 মাসে আমরা আস্তে আস্তে শিশুকে যখন দেখবো যে সে এই ধরনের খাবারগুলো নিচ্ছে, খাবার পছন্দ করছে, আমরা আস্তে আস্তে তখন খিচুড়ির প্রিপারেশনের দিকে যাব। প্রশ্ন হলো আমরা কি শুধু খিচুড়ি খাওয়াবো, অন্য খাবার দিতে পারবো না? ব্যাপারটা আসলে এরকম নয়। আমাদের দরকার হলে একটা পুষ্টিকর খাবার, সেটাতে আমার পর্যাপ্ত যদি শর্করা, পর্যাপ্ত আমিষ এবং পর্যাপ্ত চর্বি বা ফ্যাট যায়, ভিটামিন মিনারেলসগুলো যায়, তাহলে আমার সব খাদ্যই, আমরা যদি আমাদের ঘরে যে স্বাভাবিক খাবার খাই, সাদা ভাতকে যদি আমরা ডাল দিয়ে মেখে, মাছ, মাংস বা ডিমের কুসুম দিয়ে মেখে আমরা খাওয়াতে পারি, এটাও আমাদের জন্য পর্যাপ্ত। এক এক শিশু একভাবে খেতে চায়, কেউ আসলে খিচুড়ি খেতে চায় না, কেউ আবার দানাদার খিচুড়ি খেতে চায়, কেউ একদম বেশি ভর্তা থলথলে খেতে চায়। এক একজনের স্বাদ এবং তার চাহিদা এবং রুচি আসলে ওই পরিবারের আবহে তৈরি হবে। মা নিজের সন্তানকে ধীরে ধীরে স্বাভাবিক খাবারের চেষ্টা করতে গিয়ে দেখবেন যে ওনার সন্তান আসলে কোনটা পছন্দ করে, যেটা পছন্দ করে সেটাই খাবে। এখন প্রশ্ন হলো আমরা কবার খাওয়াবো। যদি বা আমরা খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করি এবং আমরা সফল হই, 1 বছর পর্যন্ত একটা শিশুকে আসলে যদি আমরা দিনে 3 বেলা খিচুড়ি খাওয়াতে পারি, তাহলে আর বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। আর যদি এমন হয় যে শিশু 3 বেলা হয়তো খিচুড়ি খায় না, আমরা তাকে 2 বেলা খিচুড়ি দিতে পারি। তার সাথে আমরা স্বাভাবিক যে নাস্তাটা আমরা খাই, সকালে আমরা হয়তো রুটি খাই ঘরে বা অন্য কোনো নাস্তা খাই, একটা ছোট বাটিতে একটু আমরা যদি অল্প কোনো ঝোল বা অন্য সামান্য একটু দুধ নিয়ে যদি রুটিকে ছোটো ছোটো টুকরা করে ভিজিয়ে নরম করে শিশুকে দিতে পারি, বা একটু পায়েস বা পারিবারিক তৈরি কোনো খাবার দিতে পারি, এটা তার সকালের নাস্তা হয়ে গেল। 10টা-11টার দিকে আমরা তাকে একটা স্ন্যাক্সের সময় একটা কলা দিতে পারি বা অন্য কোনো ঘরে তৈরি খাবার দিতে পারি। দুপুরে আমরা তাকে স্বাভাবিকভাবে ভাত বা খিচুড়ি চেষ্টা করব। বিকেলে আমরা ঘরে সবাই আমরা নাস্তা খাই, চা খাই, অন্যান্য আইটেম খাই, তখন শিশুকে ঘরে তৈরি কোনো খাবার, সেটা নুডলস হতে পারে বা অন্য কোনো খাবার আমরা দিতে পারি। স্বাভাবিকভাবে রাতে আমরা যখন আমরা সবাই খাই, শিশুকে একটু হয়তো একটু আগে দিয়ে দিব, 8টা থেকে 9টার মধ্যে শিশুকে আমরা ভাত বা খিচুড়ি, এটাই একেবারে স্বাভাবিক। আমরা কি করি, দিনে 2 বার নাস্তা করি, 2 বার ভাত খাই। এটা শিশুকেও যদি আমরা ধীরে ধীরে ওই সিস্টেমে নিয়ে আসতে পারি, এটাই সবচেয়ে উত্তম। এর বাইরে একটা শিশু হয়তো মাঝে মাঝে একটু ভিন্ন কিছু চাইতে পারে, রুচি বদল করতে হবে। একই খাবার যদি দেন, হয়তো কিছুদিন খাবে, কয়েকদিন পরে সেটা আর খাবে না। তাহলে আমরা খাদ্যের আইটেম পরিবর্তন করব, স্বাদের একটু চেঞ্জ করব রেসিপি, তাহলে শিশু আর খাবারের প্রতি উৎসাহ হারাবে না। এটাই আমাদের জন্য যথেষ্ট হবে। স্যার, আরেকটি প্রশ্ন প্রায় থাকে যে যখন নতুন নতুন উইনিং ফুডটা শুরু করা হয় 7 মাসের সময়, তখন মোটামুটিভাবে খুব তরলভাবেই জিনিসটা তৈরি করা হয়, বাট প্রশ্নটা থাকে এরকম যে এই তরল থেকে অর্ধ তরল বা সলিডের দিকে এগোনোর সিস্টেমটা কী হবে, কত মাসের দিকে গিয়ে আমি তরল থেকে একটু সেমি সলিডে চলে যাব, সেই ব্যাপারে একটা কোয়েরি থেকে যায় সবসময়। আসলে এটার একেবারে নির্দিষ্ট কিছু নেই যে আমরা কখন তরল থেকে সলিডে যাব, তবে আমরা দেখা যায় যে একটু ধীরে ধীরে গ্রাজুয়াল ট্রানজিশন, আমরা যদি প্রথম 2 থেকে 3 মাস একটু তরলভাবে রাখি, শিশুকে চামচ দিয়ে খাওয়াতে সুবিধা, কারণ একটা শিশু তখনও দাঁত উঠেনি, সে চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি হয়নি। এই জন্য আমরা প্রথমে যদি একটু তরল বা নরম ধরনের জিনিস একটু চামচ দিয়ে খাওয়াই, শিশু সহজে সেটা নিতে পারে। এরপর যদি আমরা দেখি যে অনেক শিশু কিন্তু দানাদার খাবার পছন্দ করে, সে যদি দানাদার পছন্দ করে তাকে আরেকটু আগেই আমরা একটু শক্ত বা পানিটা কমাতে পারি, না হলে আমরা 8-9 মাস বা 10 মাসের সময় আস্তে আস্তে আরেকটু সলিড ফুড দিয়ে চলে যেতে পারি।
এটা শিশুর রুচি এবং তার অভ্যাসের উপর। এটা এমন নয় যে একেবারে সবাইকে তরল দিতে হবে, ধীরে ধীরে তরল থেকে কম তরল বা সলিডের দিকে চলে যাওয়াটাই উত্তম। 1 বছর নাগাদ অন্তত এটা শুরু করা উচিত। আর দাঁত উঠলে শিশু তার দাঁত দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায়, সে শক্ত কিছু চিবাতে চায়, তখন তাকে পেয়ারা দেওয়া যেতে পারে বা অন্যান্য জিনিস যেটা একটু ছোট একটা হাড়ের টুকরা দেওয়া যেতে পারে। সে একটু তার দাঁতটাকে সে পরীক্ষা করে দেখবে, তার দাঁতের একটা তার পরীক্ষা হবে, দাঁত শক্ত হবে তার এবং মজা পাবে সে। আস্তে আস্তে আমরা এইভাবে ব্যবস্থা করতে পারি শিশুকে। স্যার, শিশুদের একটা বয়স থাকে যখন সব কিছু নিয়েই মুখে দিতে চায় এবং একইভাবে তারা খাবারটিও নিজের হাতে নিয়ে কষলিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে। এই ব্যাপারটা কি উৎসাহিত করা উচিত নাকি হাত পা বেঁধে তাকে খেতে বসানো উচিত? যে ধন্যবাদ আপনাকে। এটা আসলে একটা জিনিস, শিশুরা সবসময় বিভিন্ন ধরনের কিউরিওসিটি থাকে। যে প্রথম দিকে 5-6 মাস বয়স থেকে এটা শিশু যখন কোনো কিছু ধরতে শিখে, সে যা পায় তাই হাতে নেয় এবং মুখে দেওয়া শুরু করে। আমরা চেম্বারে যখন রোগী দেখি, দেখা যাচ্ছে আমাদের স্টেথোস্কোপ নিয়ে মুখে দেওয়া শুরু করে, কলম নেয়, টর্চ লাইট নেই, এগুলো শিশুরা দেয়। যেটা আমি মনে করি যে দিলে শিশুর ইনফেকশন হওয়ার ভয় নেই, আমরা সেটা এনকারেজ করি। শিশু দিক, আমার এই ফ্রেশ কলমটা ওর মুখে একটু দিলেও আনন্দ পেল। ঠিক ঘরে শিশুরা শিশুদের খেলনা বা অন্যান্য জিনিস কিন্তু মুখে দেয়, যার কারণে দেখবেন যে শিশুদের খেলনার গায়ে লেখা থাকে যে 3 বছরের কম বয়সে শিশুদের ওই খেলনার পার্টসগুলা ধরে নাড়াচাড়া করা নিষেধ, কারণ কখন সে মুখে দেয় গলায় আটকায় বলা যায় না। এখন প্রশ্ন হলো, খাবার খাওয়ার সময় শিশুরা কি করে? দেখা যাচ্ছে আমরা যখন খাওয়াচ্ছি, মা যখন খাবারের প্লেটটা সাথে নেন, চামচ দেখলে শিশু ধরতে চায়, শিশু খাবারটা হাত দিয়ে ধরতে চায়। প্রথম দিকে হয়তো একেবারে 6-7 মাসে সে ধরতে চাইলেও পারবে না, কারণ আমরা জানি যে শিশুর ফাইন টাচটা টিউনিং হতে 9 থেকে 10 মাস সময় লাগে। এই সময়ের মধ্যে শিশু যদি আস্তে আস্তে দেখা যায় যে চামচটা সে নিতে পারে, চামচ দিয়ে সে চেষ্টা করুক। আমরা চাইবো যে শিশু নিজে খাচ্ছে এটা সে বুঝুক। এই জন্য আমরা প্রয়োজনে একটা মাকে বলি যে আপনি খাবারের কিছু অংশ এমনভাবে দেন, শিশুর হাতে একটা চামচ দেন, সে চেষ্টা করুক, সে মনে করুক যে সে খায়, কিন্তু আসলে এর ফাঁকে আপনাকে খাইয়ে দিতে হবে। কারণ শিশু চাইলে তো তার পুষ্টিটা পুরোটা নিতে পারবে না। কিন্তু আবার যদি শিশুকে আমরা যদি দিতে না চাই, শিশু কিন্তু প্রথম দিকে হয়তো যুদ্ধ করে ক্লান্ত হয়ে সে এবার আর খাবারই খাবে না। আমরা কি করি, শিশুকে বসিয়ে জোর করে নিজেই খাওয়ানোর চেষ্টা করি। এটাতে আলটিমেট হয় কি, এটা খাবারটা এক পর্যায়ে যুদ্ধে রূপান্তরিত হয়। তো স্বাভাবিক একটা শিশু কিন্তু মায়ের সাথে যুদ্ধে পারবে না। বলা হয় থাকে যে যুদ্ধে পরাজিত শিশু এক পর্যায়ে ক্লান্ত হয়, সে কিন্তু পিছু হটতে থাকে, সে তখন আর স্বাভাবিক খাবারটাও পছন্দ করে না। এবার মা বলে যে খাইতে চায় না, খেতে দিলে বমি করে বা ফেলে দেয়। এটা আসলে একদিনে তৈরি হয় না। শিশুকে আমরা ধীরে ধীরে তাকে খেলার ছলে খাওয়াতে হবে, শিশু যাতে বুঝতে পারে যে এই খাবারটা তার একটা স্বাভাবিক পার্ট। অনেক সময় শিশু বিভিন্ন কারণে খেতে নাও চাইতে পারে, তার মুড মর্জি সময়ের সাথে দিনের বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে। প্রয়োজনে একবেলা একটু কম খাক, জি, পরের বেলা হয়তো সেটা খাবার দিবে, আমরা চেষ্টা করব। কিন্তু একে জোর করে খাওয়ালে যেটা হয়, শিশু এক পর্যায়ে খাদ্যের প্রতি ভীতি তৈরি হয়। এমনও দেখা যায় যে শিশু মায়ের হাতের বাটি বা চামচ দেখলেও কিন্তু ভয় পায়, উল্টো দিকে দৌড় দেয়। জি, অনেক শিশু এগুলো দেখলে বমি করা শুরু করে, মানে এত আতঙ্কিত হয়ে যায়। তো এটা আসলে কখনোই উচিত নয়। দর্শক মণ্ডলী, রেসপন্সিভ ফিডিং, আমরা ফোর্সফুল ফিডিং এর বিপক্ষে। আমরা চাই রেসপন্স করে শিশুকে খাওয়ানো বা খাওয়া এটি একটি আনন্দময় ঘটনা। আমাদের শিশুদেরকে বোঝাতে হবে ব্যাপারটি আনন্দের, ব্যাপারটি তো কোনো জোরাজুরি নেই। আপনি আপনার খাবারের প্লেটটা নিয়ে আপনার শিশুর সামনে বসুন, একই প্লেট থেকে আপনিও খাবেন, আপনার শিশুও খাবে, তাহলে দেখবেন ব্যাপারটিতে জোরাজুরির কোনো কিছু নেই, আপনার শিশু খুশি হয়ে খাবে এবং আশা করি আপনার শিশু নিজে থেকে আপনাকে খাবারের কথা বলবে। যেটা বেশিরভাগ মায়ের অভিযোগ, আমার বাচ্চা তো কিছুই খেতে চায় না। স্যার, কিছুই খেতে চায় না, এই কমপ্লেনটা আপনারা প্রায়শই পেয়ে থাকেন। কিছুই খেতে চায় না সমাধান আপনারা কি দিয়ে থাকেন? কিছুই খেতে চায় না, এটা একটা অত্যন্ত পরিচিত ডায়ালগ। এটার ক্ষেত্রে আমরা 3 ধরনের অভিজ্ঞতা দেখি। অনেক মা বলেন যে কিছুই খেতে চায় না। আমরা দেখি যে বাচ্চাটার বয়স হিসেবে তার স্বাভাবিক পরিপুষ্টি আছে, কিন্তু তার বয়স হিসেবে তার ওজন, বুদ্ধির বিকাশ সব কিছুই স্বাভাবিক। আবার কিছু আছে যে কিছু খেতে চায় না, এটা আসলে পুষ্টিহীন শিশু। আবার কিছু আছে কিছু খেতে চায় না, এরা কিন্তু আসলে ওভারওয়েট শিশু। এই ওভারওয়েটটাও কিন্তু আমাদের দেশে একটা বড় সমস্যা হয়ে এখন দেখা দিচ্ছে। একটু ইন্টারাপ্ট করছি, আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন। জি দর্শক, বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো। জি দর্শক, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে আমার বাচ্চা একটা, নাম হচ্ছে ওর জিম। হ্যাঁ, ওই খাইতে চায় না। ওর মা তো মনে করেন যে খাওয়ার জন্য মারাদাঙ্গা করে, এবং কালকে ওই যে রাস্তায় রাখি এসছে খায় না জন্য। আসলে একটা শিশু অনেক কারণে না খেতে পারে।
একটা হলো হয়তো যে খাবারের মেনুটা তার জন্য সিলেক্ট করা হয়েছে এটা হয়তো তার পছন্দ হচ্ছে না, অথবা কোনো কারণে সে আগে থেকে কিন্তু মায়ের সাথে যুদ্ধে কিন্তু ক্লান্ত, সে এখন আর কোঅপারেট করছে না, অথবা অন্য কোনো রোগ ব্যাধি কোনো কারণে তার আসলেই হয়তো ক্ষুধামন্দা আছে। এই জিনিসগুলো আসলে আমরা ধীরে সুস্থে চিন্তা করতে হবে। যদি এরকম হয় যে শিশু আসলেই কিছু খাচ্ছে না, তবে সেটা প্রয়োজনে একজন বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চেষ্টা করতে হবে কেন খায় না শিশুটি। এখন এক্ষেত্রে কোনো অবস্থায় এসে শিশুকে নির্যাতন করা, কষ্ট দেওয়া, শারীরিক মানসিক, এটা কোনো ক্রমেই উচিত নয়। কারণ এটা দ্বারা খেলেও শিশুর মানসিক বিকার বাধাগ্রস্ত হবে, শিশুটার মেজাজ খিটখিটে হবে এবং সে একদম স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না। আর একেবারে শারীরিক কষ্ট দেওয়া বা ঘর থেকে বের করে দেওয়া, এটা তো কোনো মায়ের জন্য আসলে কোনোভাবেই শোভনীয় নয়। আমরা আশা করব সবাই আমরা এক্ষেত্রে সচেতন থাকবো। আমরা শিশুর পুষ্টি চাই, কিন্তু শিশুর মানসিক বিকার বাধাগ্রস্ত হবে, শিশু মেজাজ হারাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং শিশুর বয়স বলে প্রশ্নটি করুন। আমার বাচ্চার বয়স 7 মাস, কিন্তু জিরো থেকে প্রচুর প্রস্রাব করে। এটা কোনো সমস্যা? প্রচুর বাচ্চার প্রস্রাব জন্য? করে? একটা শিশু দিনে কতবার প্রস্রাব করবে, সাধারণত বলা হয়ে থাকে যে একটা স্বাভাবিক শিশু যদি মায়ের দুধ পান করে, অন্যান্য নর্মাল খাবার খায়, একটা শিশু দিনে কমপক্ষে 8 বার প্রস্রাব করার কথা। এখন কোনো কোনো শিশু 8 বার তো এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, তবে একদম যত বয়স কম তত প্রস্রাবের মাত্রা একটু বেশি, সেটা 10 বার, 12 বার, 14 বারও হতে পারে। তবে যদি মনে হয় যে শিশু আগে থেকে এরকম প্রস্রাবে অভ্যস্ত, সেটা হয়তো বা আমরা বলবো যে এটা হয়তো ওর জন্য স্বাভাবিক। বাট শিশুটা যদি আগে এরকম প্রস্রাব করতো না, কিন্তু সাম্প্রতিককালে তার প্রস্রাবটা চেঞ্জ হয়েছে, হঠাৎ বেশি প্রস্রাব করছে, তাহলে আমরা এটা দেখতে হবে যে এটা হয়তো তার প্রস্রাবে কোনো ইনফেকশন হয়েছে, যেটার জন্য শিশু হয়তো বারবার প্রস্রাব ধরে রাখতে না পেরে প্রস্রাব করে দিচ্ছে, এটা একটা হতে পারে। এটা ছাড়া অনেক সময় শিশুর খাদ্যে যদি আমরা বেশি কার্বোহাইড্রেট দিই, সুগার জাতীয় জিনিস দিই, এটার সাথেও কিন্তু অনেক সময় প্রস্রাবের ব্যাগ বেড়ে যেতে পারে। এটা ছাড়া শিশুর আরও অনেকগুলো রোগ আছে যেগুলোতে অনেক সময় প্রস্রাব বাড়তে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমার খাদ্য বা অন্যান্য নিয়মকানুনের কোনো সমস্যা নেই, তাহলে আমরা একজন ডাক্তার দেখিয়ে তিনি প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হবেন যে এটা আসলেই তার প্রস্রাবটা স্বাভাবিক না অস্বাভাবিক, তখন সেভাবে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং শিশুর বয়স বলে প্রশ্নটি করুন। আমার ছেলের বয়স হলো 14 মাস। হ্যাঁ, জি। তার ডান পা যে কানি আঙ্গুল বলে, দুইটা আঙ্গুল মানে মাটিতে সে ফেলে না, উঁচা হয়ে থাকে। জি, আচ্ছা। তাহলে তার কি ব্যবস্থা আছে? হ্যাঁ, জি। মাটিতে সম্পূর্ণ মানে যে 5টা আঙ্গুলি মানে নিচে রাখে না। হ্যাঁ, জি। মানে 3টা রাখে আর 2টা একটু মানে উঁচা তিনটা হয়ে রাখে, থাকে। দুটো রাখে না। স্যার, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? আচ্ছা, আমরা এই ক্ষেত্রে একটা জিনিস বলবো যে আমরা আজকের অনুষ্ঠানটা মূলত আসলে শিশুর খাদ্য এবং মায়ের দুধ এবং অন্যান্য পুষ্টি নিয়ে, তারপর আমরা আপনার এই প্রশ্নটার একটা উত্তর আমরা দিচ্ছি। এই ক্ষেত্রে একটা শিশুর যদি জন্মগত পায়ে কোনো তার পায়ের পাতা, আমরা যেটা বলি আর্টস অফ দ্য ফুট, এটাতে যদি কোনো সমস্যা থাকে, সেটা হয়তো তার মাসেল টোন বেশি, বা আমরা যেটা বলি তার একিলিস টেন্ডন যেটা, সেই টেন্ডনে যদি কোনো সমস্যা থাকে, এটার জন্য শিশু হয়তো অ্যাকুরেট পজিশনে ফাটা ফেলতে পারছে না। এক্ষেত্রে আমার মনে হয় শিশুটিকে পরীক্ষা করা উচিত তার পায়ের পাতাতে জন্মগত কোনো সমস্যা কি না। এটা ছাড়া অনেক সময় পক্ষাঘাতগ্রস্ত শিশু বা আমরা যদি সেরিব্রাল পলসি, এরাও অনেক সময় সঠিকভাবে আঙ্গুল ফেলে হাঁটতে পারে না। আমার মনে হয় এটা সরাসরি শিশুটা একজন চিকিৎসকের দেখালে এটা সবচেয়ে উত্তম হবে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নবজাতক ও শিশুর পরিপূরক খাবার। আজকে থেকে শুরু হয়ে গেছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026। এই পর্যায়ে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং শিশুর বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, বলুন। ওই যে আমার শিশু 10 প্লাস, কিন্তু ও তো খাবার দাবার ঠিক মতন খাচ্ছে না। আপনার শিশুর বয়সটি আরেকবার একটু বলুন আমাদেরকে। ক্লাস 5-এ পড়ে আর কি। জি, 10 প্লাস। ক্লাস 10-এ পড়ে। ক্লাস 5-এ পড়ে স্যার। ক্লাস 5-এ পড়ে, 10 10 প্লাস বয়সটা। আচ্ছা, কিছু খেতে চায় না। কিছু খেতে চায় না। জি স্যার। এই বয়সের একটা শিশু, আমরা জানি যে 10 বছর বা তার বেশি বয়সের একটা শিশু স্বাভাবিকভাবে বড় হওয়া বুদ্ধিমান শিশু, ও আসলে নিজের খাওয়া নিজেই খাওয়ার কথা। তা আমরা এক্ষেত্রে দেখি যে এরকম অনেক শিশু আমরা পাই যারা কিছু খেতে চায় না। এক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে শিশুটা
কোনো রোগে আক্রান্ত আছে কিনা। যদি তার রোগ আক্রান্ত না থাকে এবং তার কৃমির ঔষধ, আমরা জানি যে 1 বছর বয়স থেকে 6 মাস অন্তর শিশুদেরকে কৃমির ওষুধ দিতে হয়। আপনি ওকে কৃমির ওষুধটা গত 6 মাসের মধ্যে দিয়েছেন কিনা এটা একটু নিশ্চিত করতে হবে। এর পরবর্তী যেটা একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেশে এখন আমাদের ফাস্ট ফুড, জাঙ্ক ফুডটা এত বেশি হয়ে গিয়েছে। আমাদের দেশে বাবা মারা বেশিরভাগ দেখা যায় শিশুরা যখন স্কুলে যাচ্ছে আমরা ঘর থেকে টিফিন দিচ্ছি না, বা শিশু টিফিন নিতে চায় না। কি করে, শিশুরা যাওয়ার সময় টাকা নিয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে স্কুলে গিয়ে সে কী খাচ্ছে, বিভিন্ন দোকান থেকে চিপস, সিঙ্গারা, জুস, বাইরের যে এইসব খাবার, যেটা শিশুর স্বাভাবিকভাবেই স্বাস্থ্যের জন্য অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এবং দেখা যাচ্ছে এইসব জিনিস খেয়ে শিশুর একটা ক্ষুধামন্দ হচ্ছে, স্কুল থেকে ফিরে এসে ক্ষুধার্ত শিশু নতুন করে আর কিছু খাচ্ছে না। এই জন্য আমরা এটা চিন্তা করব যে আমরা শিশুকে যেন বাহিরের কোনো খাবার কিনে খেতে না পারে, এটা আমরা যদি নিশ্চিত করতে পারি, তার সঠিক সময় কৃমির ওষুধ খাওয়াতে পারি, আর তার যদি অন্য কোনো রোগ থাকে সেটা চিকিৎসা করলে আমি আশা করি শিশুটি অবশ্যই খাবে। একজন শিশুর খাবারের পরিমাণ, খাবারের প্রকৃতি এবং খাবারের টাইমিং, এই 3টা জিনিসই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার বাচ্চাটি যদি স্কুল বা বাহিরে কোথাও গিয়ে আনটাইমলি এমন কিছু খেয়ে ফেলে যেটাতে তার ক্ষুধা বা রুচিটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ঘরে ফেরার পরে আপনি দেখবেন যে নর্মাল যেটা আমাদের খাবার বা ফ্যামিলি ডায়েট, সেটা আপনার শিশু আর নিচ্ছে না। তাই এই 3টা বিষয়ই নজরে রাখা খুবই জরুরি। এই পর্যায়ে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমাম হাসান, আমার বাচ্চার বয়স হচ্ছে 4 বছর। 4 বছর, জি, সমস্যাটি বলুন। ওই বাচ্চাটা মনে করেন যে খাইতে চায় কম, আর কানে কানে খুব চুলকায়, সারাদিন কান চুলকায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। শিশু খেতে কম চায়, সেটা আমরা ইতিমধ্যে আমরা কিছু পয়েন্টস বলেছি যে একটা 4 বছরের শিশু কম খেতে চাওয়ার পিছনে একটা কারণ হতে পারে শিশুটার হয়তো কোনো রোগ ব্যাধি যদি না থাকে, সুস্থ শিশু, যদি আমরা বলেছি যে তার সঠিক সময় কৃমির ওষুধটা দেওয়া হয়েছে কিনা। এর বাইরে একটা জিনিস, আমাদের দেশে এখন কিন্তু শহরের চাইতে গ্রামে এবং আশপাশের যেহেতু শহরতলিগুলোতে অনেক দোকান থাকে, যে দোকানগুলোতে শিশুরা ঘর থেকে 2 টাকা 5 টাকা নিয়ে এটা ওটা খায়। তাহলে আমরা এই শিশুটি যদিও 4 বছর, সে স্কুলে যায় না, কিন্তু সে ঘরে আছে, ঘরে সে কি খায় এটা আমাদের দেখতে হবে। সে স্বাভাবিক খাবারের বাইরে অন্য কিছু খাচ্ছে কি না। যদি এমন হয় যে সে দোকান থেকে চিপস, চকলেট, জুস এটা ওটা অসময়ে এনে খায়, তাহলে সেটা আমরা বন্ধ করতে হবে। আর এর বাইরে শিশু ঘরের কি খাবার আমরা দিচ্ছি, অনেক সময় শিশুদের কিছু পছন্দ থাকে, আমরা হয়তো যা রান্না করছি শিশু হয়তো ঠিক হুবহু ওই মেনুটা চাচ্ছে না। এটা ছোট শিশু, তার একটা রুচি বা পছন্দের ভিন্নতা থাকতেই পারে। এক্ষেত্রে মাকে একটু শিশুর সাথে কথা বলতে হবে বা ওর পছন্দগুলো দেখতে হবে। শিশুর নাড়ি পালস মা সবচেয়ে ভালো বুঝবেন। মাকে ওর সাথে শেয়ার করতে হবে যে তুমি কি খেতে চাও, তোমার কোনটা পছন্দ, তাহলে ঘরে তৈরি যে কোনো খাবার আমরা শিশুকে দিতে পারবো। এখন আমি কি ভাত খাওয়াবো, নাকি আমি খিচুড়ি খাওয়াবো, নাকি আমি বিরিয়ানি খাওয়াবো, না পোলাও খাওয়াবো, এটা ভিন্নতা হতেই পারে। বাট আমার মূল মেনু ভাত বা রুটি বা এই ধরনের একটা সলিড ফুডের সাথে আমি বাচ্চাকে যেভাবে তার পছন্দ মতো দিতে পারি, এটাতে আমার কাজ হয়ে যাবে। এই জন্য আমরা এটা দেখতে চাইবো যে স্বাভাবিক সময়ের খাবারগুলো আমরা যেন শিশুকে খাওয়াই, আর তার সাথে শেয়ার করতে হবে। বাইরের জিনিস খাওয়া যদি আমরা বন্ধ করতে পারি, আর তার যদি অন্য কোনো রোগ থাকে আমরা হয়তো রোগের চিকিৎসাও করা লাগবে। এর বাইরে আমরা চাইলে বাজারে এখন কিছু কিছু ঔষধ, ভিটামিন পাওয়া যায়, যেটা খেলে শিশুদের রুচি কিছুটা উন্নত করে। জিঙ্ক জাতীয় ওষুধ খেলে শিশুদের কিছুটা খাদ্যের রুচি বাড়ে, বা কিছু ভিটামিনস আছে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে আমরা এগুলো খাওয়াতে পারি। এগুলো আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন, বলুন। আমার বাচ্চার বয়স হলো 9 মাস, কিন্তু ও হলো বুকের দুধ পরিমাণ মতো পায় না, কিন্তু ওগুলো বাড়তি খাবার দিলেও খাইতে চায় না, কি করে নিয়ে? জি, ধন্যবাদ দর্শক। জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। একটি 9 মাসের শিশু মায়ের বুকের দুধ আসলে পর্যাপ্ত পায় না, এটা জিনিসটা সত্য, ঠিক আছে, কিন্তু বাট এটা আসলে কোনো জরুরি বিষয় নয়। আমরা জানি যে আমরা 9 মাসের বয়স 6 মাস পূর্ণ হলে শিশুকে আমরা বাড়তি খাবার দেওয়া শুরু করব। তাহলে এই সময় যদি শিশু পর্যাপ্ত বুকের দুধ পায়, এটা তার জন্য বেশি লাভজনক হবে না। কারণ বেশি দুধ পেলে সে কী করবে, মায়ের দুধ খেয়ে তার পেট ভরে যাবে, তখন কিন্তু সে আর অন্য খাবারের প্রতি আগ্রহটা খুব বেশি বোধ করবে না। আর একেবারে যদি কোনো মায়ের শিশু যদি দুধ অনেক কম পায়, সেটা হয়তো তার আগে থেকেও থাকতে পারে সমস্যা, নতুন কিছু হতে পারে। সেক্ষেত্রে মা যদি কোনো অপুষ্টি আক্রান্ত, মায়ের কোনো রোগ থাকে, আমরা মায়ের চিকিৎসা করতে পারি। আর শিশুকে আমরা শুধু মায়ের দুধের উপর নির্ভরশীল আমরা রাখবো না, আমরা স্বাভাবিক খাবারগুলো আমরা শুরু করব। যে উত্তরগুলো আমরা আগেও বলেছি
9 মাসের শিশু যদি কোনো তার ইনফেকশন থাকে, ইউরিন ইনফেকশন বা অন্য কোনো রোগ, সেটার আমরা চিকিৎসা করব যদি থাকে। আর এই ক্ষেত্রে আমরা তাকে শিশুকে নির্দিষ্ট মেনু অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করব। আর আমরা ওই যে বাহিরের খাবার, যেটা এই 9 মাস থেকে কিন্তু অনেক সময় এটা ওইটা খাওয়ানো শুরু হয়ে যায়, এগুলো যদি আমরা খাওয়ানোর অভ্যাস থাকে সেটা পরিহার করব। এরপরেও যদি ঠিক না হয়, প্রয়োজন আমরা একজন চিকিৎসককে দেখাতে পারি, তিনি তার আর কোনো কারণ আছে কি না, কোনো জিঙ্ক, ভিটামিন, ফলিক অ্যাসিড এগুলা লাগলে চিকিৎসক হয়তো দিতে পারেন। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম এবং বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে বলছিলাম, মুক্তার আলী। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন দর্শক। আমি আমাদের এটা শিশু বাচ্চা, ওর বয়স হলো 6 বছর হচ্ছে আর কি। জি, তো স্বাভাবিকভাবে সবকিছুই খায়, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, ও খেলাধুলাও করে, কিন্তু দাঁতে পোকার মতন ধরে। তো এটা হওয়ার কারণ কি আর কি, এটা জানতে চাচ্ছিলাম আর কি। জি, ধন্যবাদ দর্শক। প্রশ্নটা আমি একটু বুঝি। স্যার, 6 বছরের বাচ্চা, জি। সে খাওয়া দাওয়া মোটামুটি সব ঠিক আছে, বাট তার দাঁতে পোকা। আচ্ছা, এই বিষয়ে জি, ধন্যবাদ আপনাকে। দাঁতে পোকা, আমরা এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা এরকম একটা ছোটবেলায় শুনে বড় হয়েছি যে খাসনি কেন দাঁতে পোকা। তো এটা আসলে দাঁতে পোকা শব্দটা সেটা আমাদের একটা সাধারণভাবে প্রচলিত ভুল ধারণা। শিশুদের আসলে দাঁতে কেরিজ হয় বা ক্ষয় হয়। শিশুদের দাঁত ওঠার পর থেকে স্বাভাবিক যে যত্ন নেওয়ার কথা, অনেক সময় আমরা বিভিন্ন কারণে সেটা নিতে পারি না। শিশুরা হয়তো ব্রাশ করতে চায় না, বা আমরা খেয়াল করি যে ব্রাশ না করলেও একটা ভিজা কাপড় দিয়ে যদি একটু সকাল বিকেল দাঁতটা ঘষে দিতে পারি, তার দাঁতে দুধ বা অন্যান্য খাবার বা চকলেট জাতীয় খাবারগুলো লেগে না থাকে, সুন্দর মতো কুলি করে, তাহলে শিশুর দাঁত আসলে ক্ষয় যাওয়ার কথা নয়। ক্ষয়প্রাপ্ত দাঁতে অনেক সময় ইনফেকশন হয়, ইনফেকশনের দাঁতটা গোড়া ফুলে যেতে পারে, মাড়িতে পুঁজ হতে পারে, দাঁতের বর্ণ কালো হয়ে যেতে পারে, গর্ত হতে পারে, এরকম অনেক কিছু হয়। এটাকে আমরা সাধারণভাবে দাঁতে পোকা বলি। তো এটা আসলে আমাদের দেশে একসময় ঝাড়ফুঁক যারা করতেন, তারা বিভিন্ন তুলা বা কিছু মুখে গুঁজে দিয়ে এক হয়ে বের করে দেখান যে কিছু পোকা এখানে বের হচ্ছে। এটা আসলে এক ধরনের আমি বলবো যে এটা মিসনোমার বলা কারসাজি। যায়। এই কারসাজি দ্বারা আসলে এই চিকিৎসাটা আমাদের দেশে হয়ে আসছে বলে বলা হয় যে এটা দাঁতে পোকা। আসলে ওই রকম পোকা স্বাভাবিকভাবে দাঁতে হওয়ার সুযোগ নেই, তবে হ্যাঁ, দাঁতে অবশ্যই ইনফেকশন আছে এবং দাঁতে কেরিজ আছে। এটার জন্য আমরা নিশ্চিত করব যে শিশুটা ঠিকমতো ব্রাশ করে কিনা, তার দাঁতে যদি কেভিটি বেশি হয়, যদি সেটা ব্যথা হয়, ফুলে যায়, প্রয়োজন আমরা একজন দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে আমরা দেখাতে পারি। তার পরামর্শে সেখানে আমরা যদি চিকিৎসা নিই, আশা করি এটার উপকার পাওয়া যাবে। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম নবজাতক ও শিশুর পরিপূরক খাবার, টেকসই জীবনের সুদৃঢ় সূচনা, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 প্রতিপাদ্য বিষয় নিয়ে এগিয়ে চলেছে। আমাদের শিশুদের আমরা পরিপূর্ণ পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত উপায়ে গড়ে তুলতে চাই, তাহলে পাবো আমরা স্বাস্থ্যসম্মত বাংলাদেশ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।